দর্শক, জামায়াতে ইসলামী সহ ৮ দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা এবং দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার সালাউদ্দিন জসিম। চলে যাচ্ছি তার কাছে। জসিম, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকেও। যেমনটি আমি বলছিলাম যে এনসিপিতে তো একদিকে নেত্রীদের পদত্যাগের হিড়িক পড়েছে এবং অন্যদিকে দলটি সমঝোতা যেতে অনড়। এতে কি আসলে এনসিপি ভাঙনের মুখে পড়ছে কিনা, কিংবা এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে এই রাজনীতির মতো লম্বা রেসে আসলে কতটুকু টিকে থাকতে পারবে এনসিপি? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমত বলে রাখি যে বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছে ৭১ পরবর্তী, আপনি দেখবেন সব নির্বাচনে কম বেশি এ জাতীয় আসন সমঝোতা বা জোট হয়েছে। বিশেষ করে ৯০-এর পরে এই বিষয়গুলো দৃশ্যমান হয়েছে অনেক বেশি। আর এই ২০০০-এর পরে এই বিষয়টি প্রতিযোগিতার মতো হয়ে গেছে। আপনি দেখেছেন গত ১৫ বছরে বিএনপি তার জোট ১৮ থেকে ২০ দল পর্যন্ত উন্নীত করেছে এবং আওয়ামী লীগও তার ১৪ দল থেকে সেটাকে ১৭-১৮ দলেও নিয়ে গেছে। এরকম চিত্র আমরা দেখেছি। তো এখনও একই বিষয়ে নির্বাচন সামনে আসার কারণে দৃশ্যমান হচ্ছে। এনসিপির বিষয়টা যেটি হয়েছে যে আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা যে মধ্যপন্থী একটা বায়বীয় শব্দ আমার কাছে মনে হয়। বাংলাদেশের রাজনীতি স্ট্রেট দুটো লাইনে বিভক্ত। হয় আপনি ধর্মনিরপেক্ষ বা বামপন্থী XYZদেরকে মিলে মূল থিমটা হচ্ছে ধর্মনিরপেক্ষ, আরেকটা গ্রুপ হচ্ছে ধর্মভিত্তিক। এখন এখানে ধর্মভিত্তিকদের মধ্যে আবার দুটা ধারা প্রচলিত, মনে করে যে আমি মধ্যপন্থী, আমি একটু ধর্ম নিব আবার একটু সেকুলার হব। এটা এক ধরনের প্রতারণা আমার কাছে মনে হয়। আমি এই সাংবাদিকতার এই কয়েকদিনে যা দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে রাজনীতি দুধারায় বিভক্ত, ধর্মনিরপেক্ষ এবং ধর্মভিত্তিক। এই জায়গাটা এনসিপি হয়তো এনসিপির অনেক নেত্রী বা অনেক নেতারা তারা মনে করছে তারা প্রতারিত হয়েছে বা তারা হয়তো তাদের মনের মতো মিল পায়নি বলে চলে যাচ্ছে। কিন্তু ৪-৫ জন ৮-১০ জনের পদত্যাগে একটা দল ভাঙনের মুখে পড়ে এটা আমার কাছে মনে হয় না। আর পদত্যাগের হিড়িকও আমরা ওভাবে বলতে পারি না, কারণ নির্বাচনের সময় সমঝোতা হতেই পারে, আর হওয়াটা বাংলাদেশের রাজনীতির ঐতিহ্যগত বিষয়। আর সবচেয়ে বড় সংকটে এনসিপিকে ফেলে দিয়েছে সম্প্রতি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি। কারণ প্রথমত বিষয় হচ্ছে, আমরা একটি লাইন দেখেছি যখন সমঝোতা হয়, ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়, সে সময় একটি দুটো ধারা তৈরি হয়ে গিয়েছিল, বিএনপি এবং এনটি-বিএনপি, সংস্কার চাই না। সে জায়গায়ও এনসিপি কিন্তু তাদের অবস্থান জানান দিয়েছে, হয়তো আমরা সেভাবে সামনে আসে নাই। এখন কিন্তু ওই জায়গাটাতেই এনসিপি ফিরে গেছে। বিষয়টা এমন না যে এনসিপি তার জায়গা পরিবর্তন করেছে, এনসিপি কিন্তু তার জায়গায় আছে। এনসিপি সংস্কারের প্রশ্নে, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে, আত্মরক্ষার প্রশ্নে তারা একটা জায়গায় স্থিত হয়েছে, এতটুকুই। একদমই। এবং এই মধ্যপন্থী রাজনীতির কথা বলে যে আত্মপ্রকাশ করা এনসিপি, এখন দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলামী সহ অন্যান্য একাধিক দলের সঙ্গে জোট গঠনের কথা বলছে। এটি কি আসলে আদর্শিক অবস্থান থেকে সরে আসা, নাকি নির্বাচনী বাস্তবতায় বাধ্যতামূলক কোনো কৌশল? কি মনে করেন আপনি? আসলে এনসিপির আদর্শিক অবস্থান যদি আপনি রিড করতে পারেন তাহলে এনসিপি তার আদর্শই আছে। এটা হলো প্রথমত বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে নির্বাচনী বাস্তবতা। তো আমি বললামই যে বাংলাদেশের নির্বাচনী বাস্তবতা এমনই, আপনি যখন একা থাকবেন তখন অন্যরাও আপনাকে দুর্বল ভাববে। বাংলাদেশে এই কালচারটা গড়ে ওঠেনি যে সে তার স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে আছে, ভোট পাক 10টা তারপরও আমি দিব। মানুষের মধ্যে কিন্তু একটা হুজুগে ভাবনা আছে যে দূর, তারে ভোট দিয়ে কেন আমার ভোটটা পচাবো। এই জন্যই একটা হাইপ তোলার জন্য জোট গঠন করে বা ঐক্যবদ্ধ হয়, অনেকগুলো মানুষকে নিয়ে তারা ড্রাইভ দিতে চায়। সেই জায়গাটিকে আমি মনে করি যে এটা নির্বাচনী বাস্তবতায় সঠিক। একদমই। এবং বিএনপির সঙ্গে আসন সমঝোতায় ব্যর্থ হওয়ার পর কিন্তু এনসিপি জামায়াতের সঙ্গে এই সমঝোতা করলো। এক্ষেত্রে বাংলাদেশের বিরোধী রাজনীতির শক্তির ভারসাম্য কতটা হারাবে বলে আপনি মনে করেন? প্রথমত বিষয় হচ্ছে, বাংলাদেশ বিরোধী রাজনীতির এই শব্দটির সঙ্গে আমি একমত না। বাংলাদেশে বাংলাদেশ বিরোধী রাজনীতি হয় না। যদি হাতে গোনা ২-১ জন যদি কখনো কোনো সময় তার কথা কার্যকলাপে করে থাকেন, সেটা জনধিকৃত হয়েছে। এখন বাংলাদেশে এবং গত ৫০ বছরে বাংলাদেশ পন্থী রাজনীতি চলেছে। হ্যাঁ, স্বার্থগত দ্বন্দ্বে বা স্বার্থগত জায়গায় কোনো প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্ক কম বেশি হতে পারে, সেটা ভিন্ন প্রশ্ন। আর এনসিপির অবস্থানের কারণে আমি মনে করব এখানে লস, বা আপনি যদি রাজনৈতিকভাবে ব্যাকফুটে হিসাব করেন তাহলে বিএনপি সেটা হয়েছে। এনসিপির মতো একটা তরুণ
উদীয়মান রাজনৈতিক দলকে নিজেদের সঙ্গে রাখলেই আমার কাছে মনে হয় যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বা তারুণ্যের সমর্থন পাওয়ার ক্ষেত্রে বিএনপির জন্য ভালো হতো। সেটা নেগেটিভ মার্ক হয়েছে বিএনপির জন্য, এনসিপির জন্য কিছুই না। এনসিপি যেটা আছে সেটাই থাকবে, প্লাস মার্ক পেয়েছে 8 দল বা 10 দল যেটা এখন নতুন করে গঠিত হচ্ছে তাদের দিকে। সালাউদ্দিন, শেষ যে প্রশ্নটি করতে চাই, এই আসন ভাগাভাগি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি এবং চূড়ান্ত না হয় নতুন জরিপের কথা বলা হচ্ছে। এক্ষেত্রে যদি একটু জানতে চাই যে এই জোট কি আদৌ নির্বাচনে কোনো কার্যকর ঐক্য হিসেবে টিকে থাকতে পারবে, নাকি শেষ মুহূর্তে আরো ভাঙনের দিকে যাচ্ছে? এনসিপি সহ অন্যান্য দলগুলোর যে জোট সেটা থাকবে, সেটা ভাঙানোর কোনো সুযোগ নাই বা হবে না। এটা কারণ আছে, কারণ হলো আমি যেটা বললাম যে বিএনপি ভুল করেছে বা বিএনপি হয়তো এটা এই সিদ্ধান্তে আরেকটু বিবেচনা করতে পারতো, কিন্তু জামাত বা অন্যান্য দলগুলো যে কাজটা করেছে যে তরুণদেরকে নিয়ে এখন তাদেরকে তারা ছাড়বে না, যেভাবেই হোক, ধরেন 2টা আসন বেশি দিয়ে হোক। আর এনসিপির তো চাহিদা বেশি না, আর তাই ওই ইসলামী দলগুলো সবসময় তারুণ্যকে প্রাধান্য দেওয়ার কথাই বলে আসছে, তো তরুণদেরকে তারা সিট দিবেই একটা বিষয়। তবে ইসলামী দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ ঐক্য থাকবে কিনা সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না, কারণ তাদের বোঝাপড়ায় নানা ধরনের ঘাটতি এবং দূরত্ব আছে। একদমই, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবকিছু মিলিয়ে আসলে আমরা চাই একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং পাঠককে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।